নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই রসগোল্লা তুমি কার, বাংলার না ওড়িশার? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ ছিল ফাইনাল এক্সাম পশ্চিমবঙ্গের। রসগোল্লার পেটেন্ট নিয়ে দীর্ঘদিন ধরেই দড়ি টানাটানি চলছে বাংলা আর ওড়িশার মধ্যে। প্রতিবেশী দুই রাজ্যেরই দাবি, রসে ভরা তুলতুলে ছানার মিষ্টি নাকি তাদেরই সৃষ্টি। টানাপোড়েন মেটাতে আজ শহরে জিওলজিক্যাল ইন্ডিকেটর বা জিআই এর 10 সদস্যের টিম। সল্টলেকের পেটেন্ট অফিসে জিআই রেজিস্ট্রার ওপি গুপ্তার সামনে আজ ইন্টারভিউ দিলেন এই রাজ্যের তাবড় মিষ্টি ব্যবসায়ী, ফুড টেকনোলজিস্ট এবং সরকারি আমলারা। জিআই এর কর্মকর্তাদের চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হয় তাঁদের। এ রাজ্যের রসগোল্লার গুণমান, রসের ঘনত্ব, অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন করেন জিআই আধিকারিকরা। গত 1 বছর ধরে রসগোল্লার পেটেন্ট পেতে একাধিক নথি জমা দিয়েছেন খাদ্য দফতরের কর্তারা। আজ ছিল ফাইনাল ইন্টারভিউ। আগামী 1 মাসের মধ্যে নিজেদের ওয়েবসাইটে ফল প্রকাশ করবে জিআই। তারপরই পরিষ্কার হবে রসগোল্লা কার, বাংলার না ওড়িশার। হাতে আর মাত্র 1 মাস সময়, কিন্তু আজ ছিল ফাইনাল এক্সাম। আজ তুষ্ট করতে পেরেছেন কিনা জিআই আধিকারিকদের, বাংলার এক্সপার্টরা, তাবড় মিষ্টি ব্যবসায়ীরা, আমলারা, সেটাই দেখার। কি বলছেন বিশেষজ্ঞ, শুনবো। একটা প্রোডাক্ট যখন ওনারা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটরস রেজিস্ট্রি ওনারা দেবেন, তখন ওনাদের সেটাকে দেখতে হবে যে একটা পার্টিকুলার জায়গার সঙ্গে সেটা কতটা জড়িয়ে রয়েছে। সেই জন্য আমাদের যেটা বলা হয়েছে, এখানকার যে রসগোল্লা আমরা যেটা ক্লেম করছি সেটার কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, ব্রিক্স বলে একটা ইউনিট আছে, তারপরে ভিসকসিটি, এই সমস্তগুলো আমাদের আরও ভালো করে পরীক্ষা করে এবং কিছু অন্য জায়গার নিয়েও স্যাম্পল নিয়েও আমাদের এটা দিতে হবে, যাতে ওরা পরবর্তীকালে একটা নির্দিষ্ট জায়গা আসতে পারে। ওভারঅল আমরা মনে করছি যে আমাদের আজকে আমরা ভালোভাবেই পারফর্ম করতে পেরেছি আমাদের ইয়েতে। রসগোল্লা বাংলার এটা আলাদা করে প্রমাণ করার দরকার নেই। রসগোল্লা নিয়ে এই যে লড়াই, এই যে এক্সাম, সেই এক্সাম সেন্টারের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে কমলাক্ষ ভট্টাচার্য। কথা বলবো সরাসরি তার সঙ্গে। কমলাক্ষ, রেজাল্ট না হয় 1 মাস পরে, কিন্তু কিরকম পারফর্ম করলেন ফাইনাল এক্সামে আমাদের যারা ছিলেন আজ কন্টেস্টেন্টরা? দেখো, বলা যেতে পারে কঠিন পরীক্ষার মুখোমুখি এই মুহূর্তে এই রাজ্যের রসগোল্লা। এবং এই রসগোল্লাকে, এই প্রোডাক্টকে ব্র্যান্ড করবার জন্য যারা মূলত উদ্যোগী, একদিকে যেমন রাজ্য রয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, ফুড প্রসেসিং রয়েছে, ফুড টেকনোলজি রয়েছে, বিভিন্ন দপ্তর তো রয়েছেই। তার পাশাপাশি যারা রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ী, তাবড় মিষ্টান্ন ব্যবসায়ী, ফুড টেকনোলজিস্ট, সকলে আজকে উপস্থিত হয়েছিলেন এই পরীক্ষার মুখোমুখি তারা হয়েছেন। এবং তার পাশাপাশি ওড়িশা থেকে রসগোল্লা আনা হয়েছে এবং সেই রসগোল্লা পাশাপাশি রেখে তার স্বাদ নিয়ে তার গুণমান সমস্ত কিছু পরীক্ষা হয়েছে। এবং এই যে 10 জন জিআইয়ের যে 10 প্রতিনিধি যারা আজকে এসেছিলেন, তাদের যে প্রশ্ন ছিল, তাদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু ভিডিও প্রেজেন্টেশন করা হয়েছে রসগোল্লা নিয়ে। রসগোল্লার ইতিহাস দেখানো হয়েছে, সেখানে শ্রীকৃষ্ণ চরিতামৃতের উল্লেখ রয়েছে তাতে রসগোল্লার, তার সমস্ত অনুষঙ্গ আজকে দেওয়া হয়। এবং তার পাশাপাশি যখন শ্রী চৈতন্য চরিতামৃতের অনুষঙ্গ যখন আজকে দেওয়া হয়, সেই সময় প্রশ্নের মুখে পড়েন বাংলার যারা রসগোল্লাকে যারা ব্র্যান্ড হিসেবে তুলে ধরছেন তার কারণ প্রশ্ন ওঠে, যে সময় চৈতন্য চরিতামৃত লেখা হয়েছিল সেই সময় কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা একসঙ্গে ছিল। সুতরাং বাংলার রসগোল্লার বিশেষত্ব কি, বাংলার রসগোল্লা কেন ইউনিক, সে কথা প্রমাণ করতে হবে যারা রয়েছেন তাদেরকে। তার পাশাপাশি আগামী দিনে কিন্তু আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হতে হবে রসগোল্লাকে নিজেদের পেটেন্ট জোগাড় করবার জন্য। তার কারণ একেবারে ইন্টারন্যাশনাল পেটেন্ট পেতে চলেছে বাংলার রসগোল্লা, তার জন্য একটা চূড়ান্ত সময়ের অপেক্ষা মাত্র। তার কারণ জিআইয়ের প্রতিনিধিরা কিন্তু পাল্টা বলছেন যে বাংলার রসগোল্লা বাংলার, উড়িষ্যার রসগোল্লা উড়িষ্যার। তার কারণ দুটো রসগোল্লার মধ্যে গুণগত মান, রঙের প্রভেদ এবং স্বাদ সমস্ত কিছুরই বদল রয়েছে। সেক্ষেত্রে বাংলা রসগোল্লা কেন ইউনিক সে কথা প্রমাণ করবার জন্য রসের ঘনত্ব এবং তার পাশাপাশি তার যে ইতিহাস, তার যে প্রেক্ষাপট, তার যে গুণগত মান, তার মেজারমেন্ট, তার কারণ পেটেন্ট দিতে গেলে মেজারমেন্ট খুব জরুরি বিষয়। কতটুকু রস, তাতে কতটুকু চিনি, কতটুকু মিষ্টি, সমস্ত কিছু কিন্তু প্রমাণ দিতে হবে। কমলাক্ষ, আমি আবার আসবো তোমার কাছে। তার মানে আজ শুধুমাত্র প্রশ্নের উত্তর প্রশ্ন করা হয়েছে, তার উত্তর পাওয়া গিয়েছে এমনটা কিন্তু নয়। একেবারে রসগোল্লা নিয়ে বসে মিষ্টি কতটা, তার ঘনত্ব কতটা, কতটা মাপ রসগোল্লার, সবকিছু দেখা হয়েছে। কি বলছেন গবেষক, তিনিও ছিলেন আজকের ইন্টারভিউ বোর্ডে, শোনা যাক। কিছু টেকনিক্যাল কথা বলেছেন, সেটা করে নেওয়া হবে, কিন্তু ঠিক আছে। আবার চলে যাব কমলাক্ষর কাছে। কমলাক্ষ, আজকে শুধুই বাংলার প্রতিনিধিরা উত্তর দিলেন নাকি উড়িষ্যা থেকেও এসেছিলেন প্রতিনিধিরা তাদের রসগোল্লা নিয়ে?
দেখো পিউ, এই যে জিআই সার্টিফিকেটের দাবি জানিয়েছে বাংলা, তার কারণ বাঙালির কৌলিন্যে আঘাত লেগেছে। রসগোল্লা বাংলার এই দাবি যখন আমরা প্রত্যেকেই রাখছি, সেই সময় ওড়িশার তরফ থেকে যে দাবি, তাতে কিন্তু রীতিমতো বাংলার রসগোল্লার কৌলিন্যে আঘাত লেগেছে এবং জিআই এর সার্টিফিকেটের দাবি জানিয়েছে বাংলা এখনো পর্যন্ত। ওড়িশা কিন্তু জিআই সার্টিফিকেট এর দাবি জানায়নি এখনো পর্যন্ত, সেই কারণে ওড়িশার তরফ থেকে কোনো প্রতিনিধি আজকের বৈঠকে ছিলেন না। এখন পরবর্তীতে যে পদক্ষেপ, যেটা জানিয়ে রাখা ভালো পিউ, এই আজকে যে ইন্টারভিউ হয়েছে এরপর ওয়েবসাইটে যে সরকারি ওয়েবসাইট রয়েছে জিআইয়ের, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে তার পোর্টালে দিয়ে দেওয়া হবে এই রসগোল্লা সম্পর্কে, তার ইউনিকনেস সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হবে। 1 মাসের মধ্যে যদি মানে সেই result বেরোবে রসগোল্লার website-এ। পেটেন্টকে কেউ চ্যালেঞ্জ না করে, অন্য কোনো রাজ্য, অন্য কোনো দেশ, একেবারেই অন্য কোনো রাজ্য যদি তার পেটেন্ট নিয়ে কোনো দাবি না জানায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বাংলার শিখেই সে বাংলার ভাগ্যেই কিন্তু সেই শিখে ছিটতে চলেছে। পিউ, কমলাক্ষ, অনেক ধন্যবাদ। বেশ আশাপ্রদ আজকের পরিস্থিতিটা। যে লড়াই রসগোল্লা নিয়েও বাঙালিকে লড়তে হচ্ছে, সেই লড়াই আজ ফাইনাল এক্সাম ছিল। এখান থেকে যারা নিজেদের যুক্তি সাজিয়েছেন বাংলার প্রতিনিধিরা, তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। মাসখানেক পরে ওয়েবসাইটে যে ফল পাওয়া যাবে তা বাংলার পক্ষেই আসবে। এ রাজ্যে বাংলায় প্রথম রসগোল্লা যারা তৈরি করেন, সেই নবীন ময়রা, কেসি দাস, তার উত্তরসূরি ধীমান চন্দ্র দাস, তিনিও আজ উপস্থিত ছিলেন। তিনিও প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। শোনা যাক তার বক্তব্য। We are very satisfied. মানে মোটামুটি more than 60% of the job is done. Only a few technicalities we have to provide to them. রসগোল্লা নিয়ে লড়াইয়ের আজ ছিল একেবারে ফাইনাল পর্যায়ে। আর মাসখানেকের অপেক্ষা করছে তামাম বঙ্গবাসী। রসগোল্লা তাদের, এই দাবি প্রত্যেকের। এদিকে আমাদের নজর তো থাকবেই। এরপর আসছি পরের টপ নিউজে। শহরে আবার স্কুল বাসের দুর্ঘটনা। নিউটাউনের রাস্তায় স্কুল বাসে ধাক্কা মারল বেপরোয়া লরি। জখম বেশ কয়েকজন পড়ুয়া। বেহাল ট্রাফিক সিগন্যাল এবং পুলিশের ঢিলেঢালা মনোভাবের জেরেই দুর্ঘটনা এলাকার মানুষের। দাবি এটাই। আকাশের মুখ ভার, একটানা চলছে ঝিরঝিরে বৃষ্টি। তার মধ্যে স্কুল রওনা দিয়েছিল জনা 18 পড়ুয়া। নিউটাউনের রাস্তা ধরে এগোচ্ছিল বাস। আচমকাই ঘড়িতে তখন 8টা। পশ্চিম দিকের ওই রাস্তা দিয়ে কিন্তু প্রবল গতিতে ছুটে আসছিল লরিটা এবং এই উত্তর দিক থেকে স্কুল বাসটা আসছিল। আকাঙ্ক্ষার মোড়ের খুব কাছে চার মাথার মোড়ে স্কুল বাসের পেটে সরাসরি ধাক্কা মারে লরিটি। অভিঘাত সামলাতে না পেরে বাঁ দিকে উল্টে যায় স্কুল বাস। আটকে যায় দরজা। বাসের ভিতরে আটকে পড়ে 18 জন পড়ুয়া। পেছনের এমার্জেন্সি কাঁচ ভেঙে উদ্ধার করা হয় তাদের। 3-4 জন বোধহয় ইনজয়েড হয়েছে, বাচ্চারা হসপিটালে ভর্তি। বাসের ড্রাইভার হেল্পার দুজনেই গুরুতর ইনজয়েড হয়েছে। বাসের ড্রাইভারের মাথা ফেটে গেছে। জখম কয়েকজন পড়ুয়াকে চিনার পার্কের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম হন স্কুলের অ্যাটেন্ডেন্টও। ধাক্কা লেগেছিল। আচ্ছা, তোমরা বাসে ছিলে? আমরা বাসে ছিলাম, বাস উল্টে গেছে। একবার উল্টে একবার ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককে। বাসের চালক ও খালাসিকে লাগাতার জেরা করছে নিউটাউন থানার পুলিশ। নিউটাউনের এই মোড়ে এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। বেহাল সিগন্যালিং ও ট্রাফিক পুলিশের ঢিলেঢালা নজরদারিতেই বারবার দুর্ঘটনা বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিগন্যালিং অথবা ট্রাফিক ম্যানিং না থাকলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সিজার মন্ডল, রান্টু হাজার রিপোর্ট, 24 ঘন্টা। গ্রিন সিটির তকমা পেতে চলেছে নিউটাউন, অথচ নেই কোনো সিগন্যালিং ব্যবস্থা। দেখা মেলে না কোনো ট্রাফিক পুলিশের। আজ সকালে যার জেরে আবার দুর্ঘটনার মুখে পড়ল স্কুল বাস। যে আকাঙ্ক্ষা মোড়ে এদিনের দুর্ঘটনা, সেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল। দেখা মেলে না ট্রাফিক পুলিশেরও। গাড়ির চালকরা এখানে আপনি বাজে গা মালিক। নিটফল দুর্ঘটনা। ট্রাফিক থাকলে পাওয়া মানে ঠিক হয়, মানে গাড়ি তো যখন তখন যেদিক দিয়ে আসছে, কোনো মানে গাড়ি ঠিক ঠিকানা নেই। সব থেকে সমস্যা হচ্ছে কোন গাড়িটা কখন, কারণ আজকে আমি যখন 100 কিলোমিটারের গাড়ি যাচ্ছি বা 60 কিলোমিটারের গাড়ি চালাচ্ছি, প্রথম কথা দেখতে পাচ্ছি না সামনে থেকে যে কোন গাড়ি আসছে না কোন গাড়ি আসছে। অটোমেটিক্যালি এটা অ্যাক্সিডেন্টের সব থেকে বড় বোঝায়। শুধু 12 মাথার মোড় নয়, একই হাল নিউটাউনের বাকি রাস্তাগুলোতেও। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ মোড়ও পুরোপুরি ট্রাফিকহীন। আলিয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও এখানে রয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, 2টি বেসরকারি স্কুল। তারপরও এরকমই একটা গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল নেই, কোনো ট্রাফিক ম্যানিংও নেই। অসুবিধা তো অনেক হয়, না থাকলে কি হবে, আমরা দেখে পারোই, এছাড়া তো কিছু উপায় নেই। পুলিশ নেই, সিগন্যাল নেই, তো কি করবে? নর্মালি সিগন্যালের নিয়ম হচ্ছে প্রথমে গ্রিনটা থাকাকালীন তারপরে একটা ইয়েলোটা হয়। ইয়েলোটা কিছুক্ষণ স্টে করে, দেন রেড হয়।
সে জায়গায় এখানে ইয়েলোটা হওয়ার সঙ্গে সঙ্গে রেড হয়ে যায়, মানে ওটা একটা ম্যাসিভ প্রবলেম অ্যাক্সিডেন্টের। ঢিলেঢালা ট্রাফিক ব্যবস্থার সঙ্গে যোগ হয়েছে বেপরোয়া লরি দাপট। এই যে লরি, বেপরোয়া লরি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু নিউ টাউনে এখনো ট্রাফিক পুলিশ কিন্তু সেইভাবে সক্রিয় নয়। কলকাতা শহরের রাস্তায় রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত মালবাহী লরি চলাচলের অনুমতি রয়েছে। নিউ টাউনের মূল রাস্তাগুলোয় সেই নিয়ম লাগু হলেও ভিতরের রাস্তায় অবাধে চলে বালি বোঝাই লরি। সোমবার তেমনই একটি লরি ধাক্কা মারে স্কুল বাসকে, অথচ তারপরও হুঁশ নেই বিধাননগর কমিশনারেটের। নিয়মিত যায় তো লরি, কিসের লরি? এই পাথর লরি, ইটের লরি সব যায়। নিউ টাউনকে গ্রিন সিটি বানাতে বদ্ধপরিকর রাজ্য। অত্যাধুনিক পরিষেবা, স্মুথ ট্রাফিক যার অন্যতম শর্ত। কিন্তু নিউ টাউনের বিভিন্ন রাস্তায় ট্রাফিকের যা হাল, তাতে আদৌ গ্রিন সিটির তকমা দেওয়া কতটা সম্ভব প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। এই লরির বেপরোয়া দৌরাত্মের কারণে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে নিউ টাউনের রাস্তায়, তারপরেও কিন্তু সক্রিয় নয় পুলিশ। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সিজার মণ্ডল ও নান্টু আচার রিপোর্ট 24 ঘন্টা।